হোয়াট এ ম্যাচ ভাই! মানে ১৩০ রান টার্গেটে এই ম্যাচ যে বাংলাদেশ জিততে পারবে সেটা আমি কখনোই ভাবি নাই। মানে অসাধারণ একটি ম্যাচ হয়েছে, যেখানে বাংলাদেশ ১৩০ রান টার্গেট দিছে এবং বাংলাদেশের হয়ে ভালো ব্যাটিং করছে শামীম হোসেন পাটোয়ারি, সেই ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। মানে শেষ দিক দিয়ে নেমে সে অসাধারণ ব্যাটিং করছে, মানে ৪-৬ বল না, ১৭ বলে ৩৫ রান করছে। মানে ফার্স্টের দিক দিয়ে যেভাবে ব্যাটিং করতেছিল বাংলাদেশ, মনে হয় না যে ১০০ রানও করতে পারবে, কিন্তু সেইখানে শামীম হোসেন পাটোয়ারি নেমে মানে ৬-এর পর ছক্কা খাচ্ছে, মানে বাউন্ডারি আঁকাচ্ছিল। মিরাজ ভাইকে এই স্কোয়াডে নেওয়া হয়েছে আবিব হোসেন ধ্রুবর বদলে, এবং মিরাজ ভাই আপনার ২৫ বলে ২৬ রান করছে, এটা ভালো ব্যাটিং করছে। মানে শামীম হোসেন পাটোয়ারির পর সেই সর্বোচ্চ রান স্কোরার। তো বাংলাদেশের বোলিং লাইন আপ ভাই এতটা সুন্দর, মানে লিটন দাস কিন্তু ব্যাটিংয়ে সে ১০ বলে ৩ রান করে আউট হয়ে গিয়েছে, কিন্তু তার ক্যাপ্টেন্সিটা কিন্তু বাহবা দিতেই হয়। কারণ আপনার বোলিং যেইভাবে বোলিং লাইন আপ সেট আপ করছে, মিরাজ ভাইকে এক ওভার দিয়েছে, সে এক ওভারে ৮ রান করছে এবং তাকে আর বল দেওয়া হয়নি, এটা কিন্তু ভালো একটা দিক। এবং আপনার রিশাদ হোসেন এবং শেখ মেহেদি, সেও দুজন খুবই ভালো বল করছে। এবং তাসকিন আহমেদ কিন্তু শুরুর দিক দিয়ে প্রথম দুইটা উইকেট ফেলে দিয়ে কিন্তু ম্যাচের কিন্তু টার্ন নিয়ে আসছে, এবং ম্যাচের শুরুটা কিন্তু বোলিং লাইন আপের শুরুটা কিন্তু ভালো করছিল। এবং এর এর ধারাবাহিকতায় আপনার আপনার কে নিকোলাস পুরানকে শেখ মেহেদি আউট করে দিচ্ছে। মানে নিকোলাস পুরানের মতো একজন দানবীয় ব্যাটসম্যান, তাকে কিন্তু মাঠে থাকতেই দিচ্ছে না শেখ মেহেদি। গত ম্যাচও আউট করে দিয়েছিল, এই ম্যাচও আউট করে দিয়েছেন। এবং আমার ভয় ছিল হলো আপনার রাব্বান পলকে নিয়ে। মানে সে গত ম্যাচে শেষ দিক দিয়ে গিয়ে যেইভাবে মানে ৪ ছক্কা খাচ্ছিল, পুরো ম্যাচ তাদের নিজেদের করে নিয়েছে। সেই রাব্বান পোয়েলকে আপনার তানজিম হাসান সাকিব একটা বল করছিল এবং স্লিপে ক্যাচ গিয়েছিল, যেখানে কিন্তু সৌম্য সরকার ক্যাচটা ধরতে পারেনি এবং আঙ্গুলে লেগে কিন্তু তার আঙ্গুলে ফ্র্যাকচার হয়ে গেছে এবং সে কিন্তু এখন হসপিটাল নিয়ে নিয়ে গেছে তাকে। আশা করছি সৌম্য সরকার ভালো হয়ে ফিরবেন এবং তৃতীয় টি-20 ম্যাচে ভালো কিছু উপহার দেবেন। সৌম্য সরকার ব্যাড লাক, আজকে সে রান আউট হয়ে গেছেন এবং এটা মিরাজ ভাইয়ের কারণে হয়েছে। আমি মিরাজ ভাইকে এটা দোষ দেবো না, কারণ সৌম্য সরকারও দৌড় দিয়েছে, সেও নাও তো বলতে পারতো, তাই না? তো সব দিক থেকে কিন্তু বিবেচনা করলে বাংলাদেশ খুবই ভালো বোলিং করছে। এবং ভাই আমার একটাই কথা, ভাই একটা চিন্তা আমার সবসময় মাথায় ঘুরপাক খায়, সেটা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে যেই কয়টা ম্যাচ খেলছে, 3টা ওডিআই এবং 2টা টি-20, প্রত্যেকটাতে বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং। মানে বাংলাদেশ একটাতেও টস জিতে নাই, মানে একটা ম্যাচেও বাংলাদেশ টস জিততে পারে নাই। লাকিলি বাংলাদেশ টি-20 ম্যাচগুলো জিততেছে, নাহলে এদিকে হলো ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সাথে বাংলাদেশ টি-20 ম্যাচগুলো জিততেছে। এর ক্রেডিট কিন্তু লিটন দাসকে দিতেই হবে। তার এই যে ব্যাটিংয়ে রান না করা, এটা কিন্তু তার ক্যাপ্টেন্সির নিচে কিন্তু চেপে যাচ্ছে, নিজের দাবা পড়ে যাচ্ছে। মানে তার ক্যাপ্টেন্সিটা অসাধারণ বোলিং করেছে বাংলাদেশের বলাররা, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শেখ মেহেদি, তারপর রিশাদ হোসেন কিন্তু শেষের দিক দা ওয়েস্ট ইন্ডিজের দুইজন প্লেয়ার, একটা রস্টন চার্লস মনে হয়, নামটা সঠিকভাবে বলতে পারতেছে না, আরও একটা প্লেয়ার হুসনাইন, তারা দুইজন যেইভাবে ব্যাটিংটাকে সামলাচ্ছিল, মানে শেষ দিক দিয়ে গিয়ে আপনার হাসান মাহমুদের বলে 2 বলে 2টা 6 মারা, মানে রান উপরে নিয়ে গেছে। এরপর আইসে আবার রিশাদ হোসেন বলে 6 মারছে। মানে ওই সময় আবার মনে হচ্ছিল যে আবার গত ম্যাচের মতো না হয়, রব্বান পল যেভাবে শেষের দিক দিয়ে রান নিয়ে গেছিলো, ম্যাচটা একদম হাতে নিয়ে গেছিলো, কিন্তু রিশাদ হোসেন পরের বলেই আপনার রস্টন চার্লসকে আউট করে দেয় এবং বাংলাদেশ হাফ ছেড়ে বাঁচে। ভাই কী বলবো, ম্যাচটা খুবই এনজয় করেছি এবং চোখ থাকবে থার্ড টি-20-তে। তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা হোয়াইট হাউস হয়েছি না ওয়ানডেতে, আর আমরা টি-20-তে ওদের হোয়াইট হাউস করবো ওয়েস্ট ইন্ডিজের মতো দানবীয় টিমকে। আপনার কি মতামত কমেন্টে জানান।